আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ১০ম অধ্যায়ের ৪৪টি এমসিকিউ সমস্যার সমাধান করব, যা এই পুরো অধ্যায়ের এমসিকিউর প্রিপারেশন নিতে আমাদের সাহায্য করবে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্নটি হলো, ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি, ভোল্টেজ ভি হয়, তাহলে তার ভিতরে যে শক্তি জমা থাকে সেটি কি? আমরা জানি সেটা হচ্ছে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার। তাহলে দেখো অপশনে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সি, হাফ সি ভি স্কয়ার। দ্বিতীয় প্রশ্নটি দেখি, 50 কুলম্ব চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত? অর্থাৎ প্রাবল্য ই এর মান আমাদের নির্ণয় করতে হবে, যেখানে চার্জ 50 কুলম্ব এবং দূরত্ব 20 সেন্টিমিটার। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে মিটারে নিব। তাহলে আমরা জানি বিন্দু চার্জের ক্ষেত্রে ই ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তো এখানে আমরা মান বসাই। কে হচ্ছে 9 ইন্টু 10⁹9, চার্জ হচ্ছে 50 কুলম্ব এবং দূরত্ব হচ্ছে 20 ভাগ 100 হোল স্কয়ার। 100 দিয়ে ভাগ করলাম মিটারে নেওয়ার জন্য। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো 1.125 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব। তাহলে দেখো অপশন থেকে আমাদের অ্যান্সার হচ্ছে সি। তাহলে অ্যান্সার সি। পরের প্রশ্ন দেখি, ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পটেনশিয়ালের কি করতে হবে? আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। তাহলে দেখো এই ইলেকট্রিক ফিল্ডের উপর বিভব নির্ভর করে, অর্থাৎ বিভবের উপর ইলেকট্রিক ফিল্ডের কাজ আছে। তাহলে আমরা যদি কোনো কারণে বিভবের পরিবর্তন করি তাহলে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ পরিবর্তন হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি, ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পটেনশিয়াল অর্থাৎ বিভবের পরিবর্তন করতে হবে। পরের প্রশ্নটি দেখি যে 2 ইন্টু 10⁻6 ফ্যারাডে ধারকত্বের কোন ধারকের বিভব পার্থক্য 200 ভোল্ট। অর্থাৎ এখানে আমাদের ধারকত্ব সি এবং বিভব দেওয়া আছে। সঞ্চিত চার্জের পরিমাণ অর্থাৎ সঞ্চিত চার্জ কিউর পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি যে ধারকত্ব সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই বি। এখান থেকে আমরা কিউ যদি এক পাশে লিখি তাহলে সি ইন্টু বি লিখতে পারবো। তাহলে সি হচ্ছে 2 ইন্টু 10⁻4 আর চার্জ হচ্ছে 200 ভোল্ট। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো 4 ইন্টু 10⁻4 কুলম্ব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, 4 ইন্টু 10⁻6 কুলম্ব। আমরা জাস্ট সূত্র বসাইলাম এবং মান বসালেই অ্যান্সার পাওয়া যাচ্ছে। পরের প্রশ্নটি দেখি যে প্রোটনের চার্জ কত? তো আমরা জানি প্রোটন হচ্ছে ধনাত্মক আধান। তো প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে বি। পরের প্রশ্ন দেখি, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয় তাকে আমরা কি বলি? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা একদম সংজ্ঞা থেকে নেওয়া। তো আমাদের যদি তড়িৎ ক্ষেত্রে এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই যে বড় রেখা, এখানে যদি আমরা অসীম থেকে একক ধনাত্বের কোনো আধানকে নিয়ে আসি তাহলে একটা কাজ করতে হয় এবং সেই কাজটাকে আমরা বলে থাকি তড়িৎ বিভব। তাহলে এই কাজটাকে আমরা কি বলবো? তড়িৎ বিভব। 7 নম্বর প্রশ্নটি দেখি, কোনো তড়িৎ বস্তুকে স্পর্শ করলে অর্থাৎ একটি আধানযুক্ত বস্তু, হ্যাঁ সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, এই আধানযুক্ত বস্তুকে যদি আমরা স্পর্শ করি তাহলে কি হবে? এই আধানের কারণে এখানে যে ইলেকট্রন জমা ছিল সেটি কি হবে? আস্তে আস্তে হারিয়ে যাবে। যেমন আমরা যদি স্পর্শ করি সেটা আমাদের শরীরে চলে যাবে, তারপর মাটিতে চলে হারিয়ে যাবে। তারপর দেখো শুধু ঋণাত্মক আধান লাভ করতে পারে না, শুধু ঋণাত্মক না, ধনাত্মক আধান লাভ করতে পারে, তবে স্পর্শ করলে লাভ করবে না বরং হারাবে। তারপরে তড়িতাহিত হতে পারে, হ্যাঁ তড়িতাহিত হতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ভি 1 এবং 3। তারপর দেখো বজ্রপাতের সময় চার্জ। তো বজ্রপাত আমরা সবাই চিনি। দেখো এরকম বজ্রপাত ঘটে, বজ্রপাতে মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ আসে। তো এই ক্ষেত্রে চার্জের কি হয়? বিশাল পরিমাণে বিদ্যুতে নেমে আসে, হ্যাঁ বিশাল একটা চার্জ নেমে আসে
যেই চার্জের তাপমাত্রা সূর্যের থেকেও অনেক বেশি। তারপরে বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় বাতাসকে আয়নিত করে। হ্যাঁ, বাতাসের ভিতর দিয়ে যখন যায় তখন বাতাসকে আয়নিত করে, যার কারণে এই আ চার্জ যেটা সেটা মেঘ থেকে মাটিতে নেমে আসতে পারে এবং বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করে। কারণ প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে এবং বজ্রপাত কেন ঘটে তোমরা জানো? সেটা হচ্ছে আমাদের যে জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয় এবং সেখানে ম্যাগি, ম্যাগি ঘর্ষণের কারণে এই যে ইলেকট্রনের আদান-প্রদান ঘটে, সেক্ষেত্রে সাধারণত ধনাত্মক চার্জগুলো উপরে উঠে যায় এবং ঋণাত্মক চার্জগুলো নিচের দিকে থাকে। তারপর এই নিচের দিকের ঋণাত্মক চার্জগুলো আমাদের যে ভূপৃষ্ঠে যে স্বাভাবিক চার্জ আছে ধনাত্মক, ঋণাত্মক, হ্যাঁ? বিভক্ত সমান ০, ধনাত্মক, ঋণাত্মক সেই চার্জকে প্রভাবিত করে। যার কারণে এই ঋণাত্মক চার্জ ভূপৃষ্ঠের ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে এবং বিকর্ষণ করবে হচ্ছে ঋণাত্মক চার্জকে, যাকে মাটির নিচে পাঠিয়ে দিবে। বেশি গভীরে পাঠিয়ে দিবে এবং একসময় বাতাসকে আয়নিত করে এই বিপুল পরিমাণ চার্জ ভূপৃষ্ঠে নেমে আসবে এবং সেটাকে আমরা বজ্রপাত বলি এবং এই সময় বাতাসের হঠাৎ প্রসারণের কারণে আমরা শব্দ শুনতে পাই, যেটা আমরা বজ্রধ্বনি বলি এবং এই যে শব্দ সেটা হচ্ছে আলোর বেগের থেকে কম। তাই আমরা আগে আলো দেখি, তারপর শব্দ শুনি। তবে এমন নয় এই বজ্রপাত কেবল ভূপৃষ্ঠে ঘটে। অনেক সময় ম্যাগে, ম্যাগে ঘটে থাকে, যেটা আসলে মাটিতে নামে না। ম্যাগে, ম্যাগে ঘুরতে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ ১, ২, ৩ তিনোটাই সত্য। তাহলে ৯ নম্বর প্রশ্নে দেখি যে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? তাহলে কোন সম্পর্কটি সঠিক নয়? এখানে আমাদের বিভব আছে, চার্জ আছে এবং আ ধারক আছে। আমরা জানি ধারক C = Q/V, সেখান থেকে যদি আমরা লিখি V = Q/C, তাহলে এ নাম্বারটা সঠিক এবং আ ভি নাম্বারটা দেখি। ভি নাম্বারটা হচ্ছে আমরা জানি E = F/C, সেখান থেকে যদি আমরা F কে একপাশে লিখি তাহলে আমরা পাবো হচ্ছে এ F/Q, তাহলে EQ। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সঠিক না। তারপর আমরা বাকিগুলো দেখি। আমরা জানি V = হচ্ছে W/Q, এটাও সত্য। C = R, যে ধারক, R/K, এটাও সঠিক। তাহলে আমাদের এখানে সঠিক নয়। সঠিক নয় তো ৩ টা, কিন্তু আমাদের যেটা ভুল সেটা আমাদের দাগাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এটা, যেটা ভুল, সঠিক না। কিন্তু বাকিগুলো হচ্ছে সঠিক, কিন্তু আমাদের এখানে সঠিক নয় চাইছে। তো এই ধরনের প্রশ্ন আসলে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। অনেকে ভাববে এই ৩ টা দাগাইতে হবে। আসলে সঠিক নয়, অর্থাৎ কোনটা ভুল সেটা আমাদের দাগাইতে হবে। তাহলে পরের প্রশ্ন দেখি। নিচের কোনটির বিশেষ চৌম্বক ধর্ম আছে? তাহলে আমরা জানি যে অ্যালুমিনিয়াম, এটার চুম্বক ধর্ম নেই। তামা, lead এদের চুম্বক ধর্ম নেই। কোবাল্ট এর কি আছে? বিশেষ ধরনের চুম্বক ধর্ম রয়েছে। পরের প্রশ্নটি দেখি। ৫০ কুলম্ব এর একটি আধান থেকে ৬০ সেন্টিমিটার দূরে কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য আমরা জানি যে বিন্দু প্রাবল্যের ক্ষেত্রে R × Q/r²। এখানে আমরা মান বসাই 9 × 10⁹, চার্জ হচ্ছে ৫০ আর দূরত্ব হচ্ছে ৬০ সেন্টিমিটার। এটাকে আমরা ১০০ দিয়ে ভাগ করে মিটারে নিব এবং স্কয়ার দিব। তাহলে দেখো এখান থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 1.25 × 10⁻12 নিউটন পার কুলম্ব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ভি। পরের প্রশ্নটি দেখি। তাহলে দেখো প্রশ্নটি কুণ্ডলিতে স্থির তড়িতের ব্যবহার নেই। তো আমরা তোমাদের বইয়ের যে স্থির তড়িতের ব্যবহার আছে সেখানে আমরা দেখেছি ফটোকপিতে ব্যবহার আছে, জ্বালানি ট্যাঙ্কে ব্যবহার আছে, ব্যান্ডিগ্রাফ মেশিনে এই স্থির তড়িতের ব্যবহার আছে। তাহলে ব্যবহার নেই কোথায়? টর্চ লাইটে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ টর্চ লাইটে আমরা চলতড়িৎ ব্যবহার করে থাকি। তারপর দেখো কুলম্ব দ্রবকের একক হচ্ছে, তো কুলম্ব দ্রবক যে কে, কে এর মান আমরা জানি 9 × 10⁹, কিন্তু এককটা আমাদের জানতে হবে। তাহলে দেখো এই এককটা আমরা মুখস্থ করব না, এটা আমরা বুঝে বুঝে করব। এককটা কিভাবে পাবো? আমরা জানি F = K × Q/Q1 Q2 R²।
এখান থেকে যদি আমি কে কে এক পাশে রাখি তাহলে এফ আর স্কোয়ার Q1 Q2 আর কে পাবো। এখন দেখো এই যে এই সূত্রের এই যে রাশিগুলো, এই রাশিগুলোর একক বসালেই আমি এই কে এর এককটা পাবো। বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক মিটার স্কোয়ার, আর এখানে ২টা চার্জ আছে, চার্জের একক কুলম্ব স্কোয়ার। তাহলে টোটাল এই কে এর যে এককটা পাচ্ছি সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে দেখো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের এ। পরের প্রশ্নটি দেখি, কার্পেটের উপর শিশুর হামাগুড়ি দেওয়ার সময় কি ঘটে? তাহলে দেখো কোনো কার্পেটের উপর যখন শিশু হামাগুড়ি দেয় তাহলে কার্পেটের সাথে শিশুর শরীরের ঘর্ষণ ঘটে। তো ঘর্ষণের কারণে আমরা জানি চার্জের জমা হয়। তাহলে কার্পেটে ঘষে ঘষে যাওয়ার সময় শরীরে একই জাতীয় চার্জ জমা হয়, এটা সত্য। মাথার চুল খাড়া হয়ে যায়, দেখো চার্জ করার কারণে একই পরিমাণ জাতীয় চার্জ, তাই এরা বিকর্ষণ করবে এবং বিকর্ষণ করে চুলগুলো একে অপর থেকে দূরে যাবে এবং খাড়া হয়ে যাবে। মাথার চুলগুলো একে অপরকে আকর্ষণ করে না, আকর্ষণ করে না বরং বিকর্ষণ করে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ১ এবং ২। পরের প্রশ্ন দেখি যে ৫ কুলম্ব চার্জের একটি বস্তু ৫ নিউটন বল অনুভব করছে, ১৫ নিউটন বল অনুভব করছে ৫ কুলম্বের, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সূত্র হচ্ছে E = বল ভাগ চার্জ। তাহলে এখানে বল হচ্ছে ১৫ এবং চার্জ হচ্ছে ৫, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো 3 নিউটন পার কুলম্ব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ১৬ নম্বর প্রশ্নটি দেখি, দুইটি আদানের মধ্যে তড়িৎ বল। তাহলে দুইটি আদানের মধ্যে তড়িৎ বল, আদান দুইটির প্রকৃতির উপর নির্ভর করে। কিরকম? আমরা জানি তড়িৎ বল F = হচ্ছে আদান দুইটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে। এবং প্রত্যেকটি আদান দ্বিগুণ করলে তড়িৎ বল ৮ গুণ হবে। দেখো প্রত্যেকটি আদানকে যদি আমরা দ্বিগুণ করি অর্থাৎ F2 সমান হবে দ্বিতীয় ক্ষেত্রে, এটা হচ্ছে 2Q1 2Q2, হ্যাঁ, আর আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 4Q1 Q2 আর স্কোয়ার অর্থাৎ 4 × F। তাহলে দেখো আমাদের বল কয় গুণ হয়ে গেল? 4 গুণ হয়ে গেল। তাহলে 8 গুণ হবে না, হবে হচ্ছে আমাদের 4 গুণ। আদান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তড়িৎ বল 4 গুণ হবে। তাহলে দেখো আমাদের যে তড়িৎ বল সেটা যদি আমাদের এরকম সমানুপাতিক 1/r²। তাহলে দেখো আমরা যদি বলকে 4 গুণ করি তাহলে 4 গুণ করি তাহলে হবে কত? 4²। তাহলে আচ্ছা, দূরত্ব অর্ধেক করতে বলছে, তাহলে আমরা দূরত্বকে অর্ধেক করব। তাহলে হাফ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো 1/4। তাহলে এই 4 উপরে উঠে যাবে 4/1। তাহলে এই বলটা কয় গুণ হয়ে গেল? 4 গুণ হয়ে যাবে। তাহলে ৩ নাম্বারটা সঠিক, বল 4 গুণ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ১ এবং ৩। তারপর দেখি ১৭ নাম্বার কোয়েশ্চেনটি, যে একটি ৪০ মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরে 3.2 × 10⁻⁴ কুলম্ব চার্জ দেওয়া হলো। আমরা ক্যাপাসিটরে এই পরিমাণ চার্জ দিলাম, সি এর মান দেওয়া আছে। সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। হ্যাঁ, অবশ্যই তৈরি হবে, যেহেতু চার্জ আছে তাহলে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই তৈরি হবে। এর বিভব আসবে 8 ভোল্ট। তো আমরা জানি সি = হচ্ছে Q/V। তাহলে এখান থেকে আমরা বিভব V = লিখতে পারি Q/C। তাহলে চার্জ হচ্ছে 3.2 × 10⁻⁴, আর আমাদের কুলম্ব ক্যাপাসিটর হচ্ছে 40 মাইক্রোফ্যারাড। আমরা জানি মাইক্রোফ্যারাডের জন্য 10⁻⁶। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো 8 ভোল্ট। তাহলে এর বিভব হবে 8 ভোল্ট এবং যেখানে সঞ্চিত শক্তি হবে 0.5 মিলিজুল। তাহলে আমরা দেখি আসলে সঞ্চিত শক্তি কত হয়। তাহলে আমরা জানি সঞ্চিত শক্তি হাফ C/v²। তাহলে হাফ C হচ্ছে 40 × 10⁻⁶ ফ্যারাডে,
b এর মান আমরা এখানে পাইছি 8 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা সঞ্চিত শক্তির পরিমাণ পাবো 1.28 ইনটু 10 ইনভার্স 3 জুল। তাহলে 10 ইনভার্স 3 জুল মানে হচ্ছে 1.28 মিলি জুল। 10 ইনভার্স মানে 1000 দিয়ে ভাগ করা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মিলি জুল। তাহলে 3 নাম্বারটা সঠিক নয়। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2। 18 নম্বর প্রশ্নটি দেখি। নিচের কোনটি অপরিবাহী পদার্থ? তাহলে অপরিবাহী পদার্থ টোটাল 3 প্রকার। একটা পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। এই যে অ্যালুমিনিয়াম হচ্ছে পরিবাহী, আর সিলিকন এবং জার্মানিয়াম হচ্ছে অপরিবাহী, এবং সিলিকন এবং জার্মানিয়াম হচ্ছে অর্ধপরিবাহী, এবং রাবার হচ্ছে আমাদের অপরিবাহী। তাহলে অ্যান্সার হচ্ছে সি। একটি ইলেকট্রনের চার্জ কত? আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা? মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ কোনটি? তাহলে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ হচ্ছে যেখান দিয়ে আমাদের বিদ্যুৎ সবচেয়ে বেশি যাবে। কাঠ বিদ্যুৎ সুপরিবাহী না, প্লাস্টিকও বিদ্যুৎ সুপরিবাহী না, এবং কাঁচও বিদ্যুৎ সুপরিবাহী না। এগুলো সবই হচ্ছে অপরিবাহী। তাহলে আমাদের সোনা হচ্ছে সবচেয়ে ভালো বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ। তাহলে প্রশ্নটি দেখি। 10 কুলম্ব চার্জ থেকে 100 মিটার দূরে কোনো বিন্দুতে বিভব কত? তাহলে আমরা জানি যে বিভব v ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর। তাহলে আমরা মান বসাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। চার্জ হচ্ছে আমাদের 10 এবং দূরত্ব হচ্ছে 100 মিটার। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ভোল্ট। পরের প্রশ্ন দেখি যে বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কিরূপ? তো আমরা জানি কোনো চার্জ থাকলেই সেই চার্জ থেকে, ধনাত্মক চার্জ থেকে বলরেখা উৎপন্ন হয়। তো যত বেশি চার্জ তার বলরেখা তত বেশি, এবং যত বেশি বলরেখা তার তত বেশি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। তাহলে সমানুপাতিক, অর্থাৎ বলরেখা বৃদ্ধি পেলে আমাদের তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন দেখি। গোলক দুইটিকে, এখানে একটা চিত্র আছে যেখানে আমাদের এ গোলক এবং বি গোলক আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 মিটার। এ গোলকের চার্জ হচ্ছে বা ধনাত্মক 50 কুলম্ব, এবং বি হচ্ছে ধনাত্মক 30 কুলম্ব। এইটাকে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে কি ঘটবে? পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বি থেকে এর দিকে ইলেকট্রন প্রবাহ হবে, অর্থাৎ বি থেকে ইলেকট্রন কোথায় যাবে? এ এর দিকে যাবে। তাহলে ইলেকট্রনের প্রবাহ কিসের উপর নির্ভর করে? ইলেকট্রনের প্রবাহ প্রবাহ নির্ভর করে হচ্ছে বিভবের উপর। আমরা জানি নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে যায়, এবং বিভবের যে সূত্র, বিভব হচ্ছে চার্জের সমানুপাতিক, অর্থাৎ যত বেশি বিভব চার্জ তত বেশি বিভব। তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চ বিভব, এবং এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব। তাহলে ইলেকট্রন কোথায় যাবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে, অর্থাৎ বি থেকে এর দিকে প্রবাহিত হবে। তারপর দেখো বলের পরিবর্তন হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। অর্থাৎ এই জায়গায় আগে যে বলটা ছিল সেটা যদি F1 হয়, কে ইন্টু 50 গুণ 30 চার্জ দ্বয়ের এবং মধ্যবর্তী দূরত্বের বর্গ। তাহলে ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো এটা 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 13 নিউটন। আর F2 হবে, অর্থাৎ আমরা যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম, পরিবাহী তার দ্বারা যুক্ত করার কারণে কি ঘটবে? একটা চার্জ হবে, সেটা Q1 এবং Q2 তখন সমান হয়ে যাবে। তখন এই 50 প্লাস 30 ভাগ 2, অর্থাৎ 80 ভাগ 2 40 কুলম্ব। তাহলে চার্জটা তখন হয়ে যাবে 40 কুলম্ব। তাহলে 40 গুণ 40 এবং মধ্যবর্তী দূরত্ব 1 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো 1.44 ইন্টু 10 টু দি পাওয়ার 13 নিউটন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা F2
F2 থেকে F1 বিয়োগ করলেই তোমরা বলের পরিবর্তন পাবা। তাহলে দেখো এখান থেকে আমি একটু মুছে নিই। তাহলে আমরা যে বলের পরিবর্তন হবে সেটা হচ্ছে F2 মাইনাস F1 এবং এই জিনিসটা বিয়োগ করলে তোমরা যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে 9 × 10⁻11 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক। আবার দেখো এর বিভব হ্রাস পাবে। এর বিভব কিভাবে হ্রাস পাবে? দেখো আমরা বললাম এখান থেকে ইলেকট্রন এদিকে যাবে। তো এখান থেকে যাওয়ার কারণে এই যে এর বিভব ছিল উচ্চ এবং এটা ছিল নিম্ন বিভব ভি। এখন দেখো দুইটাকে পরিবাহী তার দ্বারা যুক্ত করার কারণে তাদের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান হবে যতক্ষণ না তাদের বিভব সমান হয়। তাহলে এ এর বিভব হ্রাস পাবে এবং বি এর বিভব বৃদ্ধি পাবে এবং একসময় তারা সমান হবে। তাহলে এ এর বিভব হ্রাস পাবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। 1 নিউটন পার কুলম্ব তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে বলের মান কত হবে? তাহলে এখানে আমাদের তড়িৎ তীব্রতা দেওয়া আছে এবং চার্জ কিউব দেওয়া আছে। আমাদের বলের মান নির্ণয় করতে হবে। আমরা জানি E = হচ্ছে F/Q। এখানে আমরা যদি F লিখি, F = আমরা পাবো EQ। তাহলে E হচ্ছে আমাদের 1 এবং চার্জ হচ্ছে 10। তাহলে অ্যান্সার হবে 10 নিউটন। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 10 নিউটন। পরের প্রশ্নটা দেখি। যেখানে আমাদের ২ টা বস্তু দেওয়া আছে, A বস্তু এবং B বস্তু। এই A বস্তু এবং B বস্তুর মধ্যে আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম এবং A বস্তুর ভোল্ট হচ্ছে 7 ভোল্ট 5 কুলম্ব, B বস্তুর হচ্ছে 4 ভোল্ট 9 কুলম্ব। তাহলে দেখো যুক্ত করানোর কারণে কি হবে? A গোলক থেকে কিছু আধান B গোলকে যাবে। তাহলে A গোলক থেকে কিছু আধান কি হবে? B গোলকে যাবে। দেখো এইটাও ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জের ক্ষেত্রে আধানের যে প্রবাহ, ধনাত্মক ধনাত্মক চার্জে আধানের প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। আধানের প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে এই দেখো এই বস্তুটা হচ্ছে 7 ভোল্ট, এটা হচ্ছে 4 ভোল্ট। তাহলে উচ্চ হচ্ছে এটা A। তাহলে এই গোলক থেকে কিছু আধান B গোলকে যাবে। তারপর দেখো এই গোলক থেকে বলরেখা B গোলকে যাবে। এটা সঠিক নয়। কারণ আমরা জানি ধনাত্মক হচ্ছে বলরেখা উৎপন্ন করে আর ঋণাত্মক হচ্ছে বলরেখা প্রবেশ করে। কিন্তু দুইটাই হচ্ছে ধনাত্মক। তাহলে তারা কি করবে? একে অপরকে বলরেখা এরকম বিকর্ষণ করে পাশ দিয়ে চলে যাবে। তারপর দেখো ২ টি গোলকের বিভব সমান না হওয়া পর্যন্ত আদানের প্রবাহ চলবে। এটা আমরা জানি যে ২ টা পরিবাহী তার দ্বারা যুক্ত করার কারণে তাদের যতক্ষণ না তাদের বিভব পার্থক্য সমান না হবে ততক্ষণ তাদের মধ্যে আ আদানের প্রবাহ চলতে থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ১ এবং ৩ সি। পরের প্রশ্নটি দেখি। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী ২ টি প্রশ্নের উত্তর দাও। তাহলে আমাদের উদ্দীপকটা হচ্ছে এখানে A বস্তু এবং B বস্তু। A এর হচ্ছে চার্জ ২০ কুলম্ব, B এর চার্জ হচ্ছে ৩০ কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব R এর মান হচ্ছে ২ মিটার। তাহলে আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি বল F = হচ্ছে K × Q1 Q2 R²। তাহলে এখানে আমরা মান বসাই 9 × 10⁹। চার্জ হচ্ছে একটা ২০ গুণ ৩০ মধ্যবর্তী দূরত্ব R²। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে আমরা 1.35 × 10⁻12 নিউটন। তাহলে এটা হচ্ছে এই বস্তুদ্বয়ের মধ্যকার বলের মান। তারপর দেখি ২৭ নাম্বার। আধানদ্বয়ের মধ্যবর্তী বল ৮ গুণ হবে। তাহলে বল কখন ৮ গুণ হবে? অর্থাৎ F2 বল হবে ৮ গুণ F1, অর্থাৎ আগের বলের ৮ গুণ হবে। কি করলে? যদি আমরা এর মধ্যবর্তী দূরত্ব ৮ গুণ হয় তাহলে আমরা টেস্ট করি। যে মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের ৮ গুণ হয়, Q1 Q2 আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ৮ গুণ। তাহলে ৮ R²। তাহলে আমরা পাবো Q1 Q2 ৮ এ 64 ৮ ৮ ৬৪। তাহলে এখানে 1/64 গুণ F1। তাহলে আমরা ৮ গুণ পাচ্ছি না, বরং হচ্ছে
64/1 পাচ্ছি, তাহলে এটা সঠিক নয়। ২ নাম্বারটা দেখি, একটি আদান দ্বিগুণ অপরটি ৪ গুণ করলে। তাহলে আমরা দেখি ২ নাম্বারটা, যে F2 হচ্ছে একটা আদানকে আমরা দ্বিগুণ করব 2Q1, আরেকটা আদানকে আমরা ৪ গুণ করব Q2 R স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 8Q1 Q2 R স্কয়ার, অর্থাৎ 8F1। তাহলে এটা সঠিক, যে একটি আদানকে দ্বিগুণ অপরটিকে ৪ গুণ করলে আমাদের বল হবে ৮ গুণ। এবং আদানদ্বয়ের গুণফল দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করি। ৩ নাম্বারটা আমরা টেস্ট করি, যে F2 = K ইনটু, আচ্ছা এগুলাতে K আছে, আমি তাহলে সমানুপাত Kটা ব্যবহার করি নাই। K সবার K আছে। তাহলে K ইনটু Q, আ আদানদ্বয়ের গুণফলকে আমরা দ্বিগুণ করব, অর্থাৎ এই টোটাল গুণফলটা হবে আমাদের দ্বিগুণ। হ্যাঁ, 2Q1 Q2 এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করব, তাহলে হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখো কি পাই, 2Q1 Q2 এবং 1/4 R স্কয়ার। এই 4 টাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আমরা পাবো 8, এই 4 দুগুণে 8 আর F1। তাহলে এখানেও আমাদের মধ্যবর্তী বল 8 গুণ হবে। তাহলে অ্যান্সার হবে 1 এবং 3। আচ্ছা সরি, 2 এবং 3, 1 নাম্বারটা হবে না। তাহলে 2 এবং 3। তাহলে 27 এর অ্যান্সার হচ্ছে আমাদের সি। পরের প্রশ্নটা দেখি, 28 নাম্বার। তড়িৎ আদানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কি বলে? তো আমরা জানি যে চার্জ সঞ্চয় করে রাখে বা শক্তি সঞ্চয় করে রাখে, সেটাকে বলা হচ্ছে ধারক। শূন্যস্থানে কুলম্ব দ্রব্যকের মান কত? এটা আমরা সবাই জানি। দেখো এখানে সবগুলোতে 9 × 10⁹ আছে। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে একক। তো এরকম কোয়েশ্চেন আমরা আগেও একবার সলভ করছি। আমরা জানি যে এটার একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে অ্যান্সার এ। ৩০ নাম্বার প্রশ্নে দেখি যে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো এখানে আমাদের 4টি ছবি আছে। তো 4টি ছবি থেকে বলরেখা উৎপন্ন হচ্ছে। আমরা জানি যে বলরেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা। এটা হচ্ছে ধনাত্মক থেকে বের হয় এবং ঋণাত্মকে প্রবেশ করে এবং এই বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না। তাহলে দেখো এই চিত্রে, প্রথম চিত্রে দুইটা ঋণাত্মকে প্রবেশ করতেছে। হ্যাঁ, ২টা ঋণাত্মকে প্রবেশ করতেছে, এটা সঠিক। বি নাম্বার দেখি, ধনাত্মকে প্রবেশ করতেছে, তাহলে এটা ভুল। এখানেও ধনাত্মকে প্রবেশ করতেছে, এটা ভুল। এখানেও ঋণাত্মকে প্রবেশ করতেছে। হ্যাঁ, তাহলে দেখো এ নাম্বার চিত্র আর ডি নাম্বার চিত্র দুইটাই এক, তাহলে একটা দাগাইলেই হবে। মনে হয় কোথাও মিস্টেক হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। তাহলে ৩১ নম্বর প্রশ্নটি দেখি, যেখানে আমাদের উদ্দীপক আছে এ বিন্দুর চার্জ হচ্ছে 10 কুলম্ব এবং বি হচ্ছে 20 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব 50 সেন্টিমিটার। প্রশ্ন দেখো ১ নম্বরে বলা আছে এ এবং বি কে স্পর্শ করে পুনরায় ফিরিয়ে আনলে এফ বৃদ্ধি পাবে, অর্থাৎ বল বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে স্পর্শ করার আগে যদি আমরা দেখি, আমরা জানি বল হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো এই ক্ষেত্রে দেখো স্পর্শ করার আগে চার্জ দ্বয়ের গুণফল ছিল 200 কুলম্ব, অর্থাৎ 20 গুণ 10, 200 কুলম্ব স্কয়ার। কিন্তু স্পর্শ করার পর F2 স্পর্শ করার পর চার্জ কি হয়ে যাবে? Q1 এবং Q2 সমান হবে। সেটা হবে 10 + 20/2 15। সেক্ষেত্রে আমাদের চার্জের যে গুণফল Q1 × Q2 আমরা পাবো 15 গুণ 15, 15 গুণ 15। সেখান থেকে আমরা পাবো হচ্ছে 225 কুলম্ব স্কয়ার। এখানে 200 এবং 225 দূরত্ব সেম, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলের মান বেশি পাবো। স্থানটিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে এফ বৃদ্ধি পাবে। এখন আমরা জানি যে এফ হচ্ছে K × Q1 Q2 R স্কয়ার। এখানে দূরত্ব এবং বস্তুদ্বয়ের যে গুণফল, আদানের যে গুণফল তার উপর নির্ভর করে, অর্থাৎ জলীয় বাষ্প বৃদ্ধি পেলে এফ বৃদ্ধি পাবে, এ কথাটা ঠিক না। বস্তুদ্বয়ের আদানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এফ অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা যদি আদানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করি, তাহলে দেখো এটা, হ্যাঁ এইগুলো আমি মুছে দিলাম আর এটা বোঝানোর জন্য।
তাহলে দেখো আমরা জানি F ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 আর স্কোয়ার। এখন যদি আমরা গুণফলকে দ্বিগুণ করি, F গুণফলকে যদি দ্বিগুণ করি আর মধ্যবর্তী দূরত্বকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 2r স্কোয়ার, তাহলে কি হবে এখানে 2 আর 4 হবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ আমাদের বলের পরিবর্তন হবে, অপরিবর্তিত থাকবে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। তারপর 32 নম্বর প্রশ্নটি দেখি যে ধনাত্মক 4 কুলম্ব এবং 6 কুলম্ব মানের দুইটি চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। চার্জ দুটির একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তারটি সরিয়ে নেওয়া হলো। বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? তাহলে এই যে দুইটা চার্জ 4 কুলম্ব এবং 6 কুলম্ব, এটাকে যখন আমি পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম তখন এদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হইলো যতক্ষণ না তাদের বিভব সমান হয়। সেক্ষেত্রে আমাদের Q1 আর Q2 সমান হবে, তখন মান হবে 4+6/2 অর্থাৎ 5 কুলম্ব। সেক্ষেত্রে আমাদের বল F ইকুয়াল টু হবে K ইন্টু Q1 Q2 আর স্কোয়ার, অর্থাৎ 9 ইন্টু 10⁹, 5 গুণ 5 এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, অর্থাৎ 10/100 হোল স্কোয়ার মিটারে নিলাম। তাহলে এখান থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 2.25 ইন্টু 10⁻13 নিউটন। তাহলে 2.25 10⁻13 নিউটন। তাহলে দেখো এই অপশানে তোমাদের কোথাও অ্যান্সার নেই, তাহলে এখানে অ্যান্সারটা সঠিক না, সঠিক অ্যান্সার দেওয়া নাই। পরের প্রশ্নটা দেখি যে চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে? তা আমরা জানি চার্জের প্রবাহ আমাদের তড়িৎ বিভবের উপর নির্ভর করে, কারণ আমরা জানি চার্জ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাতায়াত করে। তাহলে চার্জ আমাদের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়, তাহলে বিভবের উপর নির্ভর করে। তাহলে দেখো একটি পরিবাহী তার দ্বারা আদান দুইটিকে যুক্ত করলে কি ঘটবে? তাহলে দেখো এখানে দুইটি আদান রয়েছে, একটি হচ্ছে আমাদের 50 কুলম্ব এবং অন্যটি হচ্ছে আমাদের 60 কুলম্ব। তো আমরা জানি আদান হচ্ছে আমাদের নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে যাতায়াত করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিভব যদি আমরা দেখি, বিভব হচ্ছে VA গ্রেটার দেন VB, কারণ চার্জ বেশি তাই বিভব বেশি। এই ক্ষেত্রে আমাদের আদান যেহেতু ধনাত্মক আদান, এই দুইটাই ধনাত্মক আদান, ধনাত্মক আদানের ক্ষেত্রে আমাদের ধনাত্মক আদানের ক্ষেত্রে চার্জের প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তখন হবে উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে উচ্চ হচ্ছে B, তাহলে B হতে কিছু আদান A এর দিকে যাবে, তাহলে B হতে কিছু আদান A এর দিকে যাবে, A হতে না। তারপর দেখো বিভব সমান না হওয়া পর্যন্ত এই চার্জের প্রবাহ চলতে থাকবে, তাহলে 3 নাম্বারটাও সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে V2 এবং 3। পরের প্রশ্নটি দেখি যে কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়? তাহলে আমরা জানি তড়িৎ বলরেখা ব্যবহৃত হয় মূলত তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের দিক বুঝাইতে, যে কোন দিকে যাচ্ছে, কারণ আমরা জানি ধনাত্মক থেকে বের হয়ে ঋণাত্মকে প্রবেশ করে, ধনাত্মক থেকে বের হয় এবং ঋণাত্মকে প্রবেশ করে। আদানের মান কিভাবে নির্ণয় করা যায়? তাহলে আমরা আদানের মান কিভাবে নির্ণয় করতে পারি? বলকে তড়িৎ তীব্রতা দ্বারা ভাগ করে। হ্যাঁ, তড়িৎ তীব্রতা ইকুয়াল টু আমরা জানি F/Q। তাহলে এখানে Q ইকুয়াল টু আমরা পাবো বল ভাগ তড়িৎ তীব্রতা, অর্থাৎ বলকে যদি আমরা তড়িৎ তীব্রতা দিয়ে ভাগ করি তাহলে আদানের মান পাওয়া যাবে। পরের প্রশ্নটা দেখি যে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কোনো পরিবাহীতে যে আদান সঞ্চার করা হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে আবিষ্ট আদান। তাহলে তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আমরা একটা নিরপেক্ষ বস্তুকে কি করতে পারি? আবিষ্ট করতে পারি। হ্যাঁ, এরকম একটা ধনাত্মক চার্জিত বস্তুকে আমরা যদি স্পর্শ না করে নিয়ে আসি তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই ধনাত্মক বস্তুটাকে আকৃষ্ট করবে হচ্ছে ঋণাত্মক। তাহলে এই যে চার্জ সঞ্চার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো হচ্ছে আবিষ্ট আদান।
আহিত বস্তুতে ভূসংযোগ দিলে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? তাহলে দেখো এখানে এর সাথে এখানে আরেকটা চার্জের আমাদের যুক্ত আছে, যারা হচ্ছে 10 নিউটন বল অনুভব করে। তো আমি যদি এটাকে একটা পরিবাহী তার দিয়ে ভূমির সাথে সংযোগ করি, তাহলে কি করবে? ভূমি থেকে ইলেকট্রন চলে আসবে। ভূমি থেকে ইলেকট্রন চলে এসে এখানে চার্জকে নিরপেক্ষ করে দিবে। সেক্ষেত্রে চার্জ যদি নিরপেক্ষ হয়, অর্থাৎ কিউর মান যদি 0 হয়, তাহলে আমাদের যে তড়িৎ প্রাবল্য সেটার মান হবে 0। এই প্রশ্নে দেখি কোন উক্তিটি সঠিক। এখানে আমরা দেখতে পাচ্ছি PQ একটি ধনাত্মক চার্জে চার্জিত এবং যার কারণে কি ঘটবে? এর কারণে আমাদের এখানে একটা আবিষ্ট আদান ঘটবে। এই চার্জের কারণে এখানে ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে এবং এই পাশে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। তাহলে এই প্রান্তে ঋণাত্মক আদান আহিত হয় না, এই প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক আদান আহিত হয়। এ প্রান্ত ভূসংযোগ করলে এই প্রান্তের নিট আদান 0 হবে। তাহলে এই প্রান্তকে যদি আমরা ভূমির সাথে সংযোগ করি, তাহলে ভূমি থেকে ইলেকট্রন আসবে। ইলেকট্রন এসে এই যে পুরো অংশটাকে এটাকে নিট আদান তখন 0 হয়ে যাবে। কিউর পরিমাণ তখন 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। আর এই প্রান্তকে ভূমি সংযোগ করলে বি প্রান্তের নিট আদান 0 হবে না, এ প্রান্তেরটা 0 হবে। PQ সরিয়ে নিলেও AB আহিত থাকবে না। আমরা যদি এরকম স্বাভাবিকভাবে এটাকে সরায় ফেলি, তাহলে এটা আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। তাহলে আর আহিত থাকবে না। 40 নম্বর প্রশ্নটি দেখি। কোনো তড়িৎ ক্ষেত্রে 40 কুলম্ব আদান স্থাপন করলে এটি 160 নিউটন বল লাভ করে। ওই বিন্দুতে 50 কুলম্ব আদান স্থাপন করলে কত বল লাভ করবে? তাহলে আমরা জানি তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু এফ বাই কিউ। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি এফ ইকুয়াল টু ই কিউ, যেখানে এফ হচ্ছে চার্জের সমানুপাতিক। সেক্ষেত্রে আমরা লিখতে পারি F1 F2 ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 Q2। এভাবে আমরা একটা সমীকরণ দাঁড় করাইতে পারি। তাহলে আমাদের F2 নির্ণয় করতে হবে যে ওই বিন্দুতে বল কত। তাহলে F2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে Q2 Q1 ইন্টু F1। তাহলে এখানে আমরা মান বসাই। Q2 হচ্ছে 50 কুলম্ব, Q1 হচ্ছে 40 কুলম্ব, আর এটা ছিল 160 নিউটন। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 200 নিউটন। তাহলে অ্যান্সার হচ্ছে 200। 41 নম্বর প্রশ্নটি দেখি। বিমানের বিস্ফোরণ ঠেকাতে, অর্থাৎ বিমানে বিস্ফোরণ ঘটতে পারে, কিভাবে ঘটতে পারে? বিমানের চাকা পরিবাহী রাবার দ্বারা তৈরি থাকে। কারণ বিমান যখন চলে তখন ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয়, তখন বিস্ফোরণ ঘটতে থাকে, ঘটার সম্ভাবনা থাকে। তাই বিমানের চাকায় রাবার দ্বারা যুক্ত করা হয়, যার কারণে ঘর্ষণের কারণে যে বিদ্যুৎ তৈরি হয়, স্থির বিদ্যুৎ, সেটা ঘটে না। তাহলে বিমান অবতরণের সাথে সাথে জ্বালানি ভরতে হবে, এটা ঠিক না। অবতরণের সাথে সাথে না, আমরা আগে থেকেই জ্বালানি ভরে রাখবো। বিমানে জ্বালানি ভরা শুরুর আগে একটি পরিবাহক দ্বারা ভূসংযোগ করতে হবে। কারণ কি? যখন জ্বালানি তৈরি করব তখন এখানে আদানের সৃষ্টি হবে। এই আদানের কারণে তড়িৎ স্ফুলিঙ্গিত হয়ে আগুন ধরে বিমানের দুর্ঘটনা ঘটবে। তাই আমরা যখন বিমানে জ্বালানি ভরবো, তখন হচ্ছে বিমানকে ভূমির সাথে একটা পরিবাহী তার দ্বারা সংযোগ করবে। যার কারণে যে আদানগুলো সৃষ্টি হবে সেগুলো এই ভূমির মাধ্যমে মাটিতে চলে যাবে। এতে বিমানের দুর্ঘটনা ঘটবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3। তারপরের প্রশ্নটি দেখি। পৃথিবীর বিভব কত ভোল্ট? আমরা জানি পৃথিবী হচ্ছে বিশাল একটা বিভব পার্থক্য বা চার্জের ভান্ডার। তাই এখানে কোনো চার্জ নিলে পৃথিবীর কোনো সমস্যা হয় না। তাই পৃথিবীর বিভবকে আমরা শূন্য বিভব বলে থাকি। তারপরের প্রশ্নটা দেখি। ফটো ফটোকপির মেশিনের সাদা অংশ থেকে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রীভূত হয়? এটা আমরা জানি যে এটা হচ্ছে ড্রামের উপর কেন্দ্রীভূত হয়। সর্বশেষ প্রশ্নটি দেখি। স্থির তড়িৎ ব্যবহৃত হয় কোথায়? তাহলে স্থির তড়িৎ কোথায় ব্যবহৃত হয়? এটা এই টাইপের একটা কোয়েশ্চেন আমরা একবার দেখছি, যেখানে অন্যরকম ভাবে ছিল অপশনগুলো। তাহলে স্থির তড়িৎ ব্যবহৃত হয় কোথায়? স্প্রে গানে, অর্থাৎ রং করার ক্ষেত্রে স্প্রে গানের ব্যবহার হয়। ফটোকপি পেয়ারে ব্যবহৃত হয়। ইঙ্কজেট প্রিন্টারে ব্যবহৃত হয়। তাহলে তিনটাতেই ব্যবহৃত হয় হচ্ছে আমাদের স্থির তড়িৎ।
তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম।